Namaskar, welcome to Didi Number 1 Season 8. Co-powered by Sunfaced Marie Life, Vivel Body Wash, Cosmetic Partner iTex Dazzler, Jewelry Partner HK Dotto Jewelers, Special Partner Cucina Small Appliances. অন্ধকার পেরিয়ে আসে আলো, দুঃখ ভুলে আসে সুখ, জীবন এমনই হার জিত মিলিয়ে, তাই কখনো হার মারলে চলবে না, এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। যেমন ভাবে আমার আজকের চারজন দিদি তাদের জীবনে এগিয়ে চলেছেন, শুনবো তাদের গল্প। সবাই আসুন প্লিজ। তপতী সাহা। নমস্কার, আমি রচনা বলেই ডাকছি। নিশ্চয়ই। আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছি তার গল্পই আমি আজকে তোমার সাথে করব। শুনবো দিদি, আপনার সব কথা শুনবো। তপশ্রী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর থেকে আসছি। দুঃখের ইনিংস কাটিয়ে আমি কিভাবে সুখের ইনিংসে ব্যাটিং করছি এবং 3 বারই ফিল্ডিং করে কিভাবে সুখী গৃহকোণ সামলাচ্ছি সেই গল্প শেয়ার করব তোমার সাথে। খুব ভালো, ভেরি গুড। রূপা সাহা। নমস্কার দিদি, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমার একটা ছোট্ট গুমটি দোকান ছিল, সেই থেকে আমি আস্তে আস্তে করে মুদিখানার দোকান করেছি, বড় করে দোকান করেছি। সেই নিয়ে তোমাকে আমি কিছু একটু বলতে চাই। শুনবো তোমার গল্প। সুমনা মণ্ডল। নমস্কার দিদি, আমি চাকদা নদিয়া থেকে আসছি। আমার ছোট থেকে স্বপ্ন ছিল পুলিশ হওয়ার, তো আমার ছোটবেলা থেকে এই পুলিশ হওয়ার জার্নিটা আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি। আচ্ছা, শুনবো তোমার কথা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নির্বাচন। তপতী, দেয়ালে পিঠ থেকে গেছিল, সেই অবস্থায় ঘুরে দাঁড়িয়েছেন, কি ঘটেছিল? আমি ছোটবেলা থেকে খুবই ভালো আদরে মানুষ হয়েছি, তারপর পড়াশুনো করেছি, কলেজে পড়েছি। ইন দ্য মিন টাইম বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িও খুব ভালো, খুব আদরে ছিলাম। আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, শাশুড়ি মা। আমার স্বামী তো ভীষণ ভালো, দেবতা বলা যায় আমার স্বামীকে এক কথায়। তারপর আমার একটা বাচ্চা হলো, 2-3 মাস যাওয়ার পর থেকে দেখছি বাচ্চাটা একটু অসুস্থ, বমি, জ্বর লেগেই আছে। মানে কোনো মাসেই যেন ওকে আমরা ভালো দেখতে পারতাম না। বাচ্চাটাকে নিয়ে দৌড়ি করছি, এখানে ওখানে ডাক্তার দেখাচ্ছি। আমরা বাবার সাথে থাকি, বাবার সাথে অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই আয়রন টনিক দেয়, খাওয়ায়, কিন্তু কিছুই হয় না। দিনে দিনে যেন বাড়ে। এরপরে বাবার সাথে এক ডাক্তার আমাদের বললো যে তোমরা ওকে একটু কলকাতায় নিয়ে যাও। সেখানে যাওয়ার পরে ডাক্তার বললেন এটা রোগটা সম্বন্ধে থ্যালাসেমিয়া। আমরাও খুব বাচ্চা তখন, আমি আমার হাজব্যান্ড ভীষণ বাচ্চা, 19 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে আমরা কেঁদে ফেলতাম ওই বাচ্চা নিয়ে নিয়ে যেতে যেতে। ব্লাড দেওয়া, চিকিৎসা করা, এই করতে করতে ডাক্তার দেখাতে দেখাতে আস্তে আস্তে ওইভাবেই চলছে, বড় হচ্ছে, ছেলেও বড় হচ্ছে। যাক, মানিয়ে নিলাম, ব্লাড দিচ্ছি, বড় হচ্ছে, পড়াশুনো করছে, CBSE-তে পড়াতাম, আমি নিজেই পড়াশুনো করাতাম। আস্তে আস্তে ছেলে বড়ও হলো, 17 বছর বয়স হয়ে গেছিলো, তারও বেশি। তখন ছেলেকে একটু অন্য ধরনের চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম কলকাতায়, কিন্তু চিকিৎসাটা ভুল হয়ে গেল রচনা। ছেলেটাকে বাঁচাতে পারলাম না, চলে গেল। আমার হাজব্যান্ড বললো কি করবে? আমি বললাম দেখো, পৃথিবীতে হারতে আসিনি, হারবো না, দেখি কি করা যায়। তো ইন দ্য মিন টাইম আমি একটা সংস্থান, তো সেখানকার একটা ঠিকানা পেয়ে আমি যোগাযোগ করলাম। আমি আমার স্বামী ছুটলাম, তো সেখানে ডাক্তার দেখে বললো যে আপনি ক্যারি করতে পারবেন। আমাকে ডাক্তার বললো, আমি বললাম আমরা IVF প্রসেস নেব, কারণ আমাদের সময় নেই। আর তো সবই ঠিকঠাক হলো, আমার মাথায় আবার বাজ ভেঙে পড়লো, আমার হাজব্যান্ড চলে গেল। হঠাৎ আমার সঙ্গে গল্পও করছিল। কত বয়স হয়েছিল তখন? হাজব্যান্ডের বয়স বেশি ছিল না তখন, এই 49। তারপরে সেই অবস্থায় কি করব? আমি না পারি কাউকে সহ্য করতে, না পারি বাইরে বেরোতে, না পারি কিছু করতে। মানে কি বিভৎস যে সে দিনগুলো গেছে, সে ভগবান ছাড়া আর কেউ জানে না। তারপরে যাই হোক, সবাই বললো যে না, ওর স্মৃতিটা তোমাকে রাখতেই হবে, যে করেই হোক। তারপর সে ডাক্তারের কাছে যোগাযোগ করে IVF প্রসেসে পুশ করা হলো। একবারেই আমি কনসিভ করে গেলাম। টেস্ট টিউব বেবি? হ্যাঁ, টেস্ট টিউব বেবি। তো সেই ছেলে নিয়ে তখন থেকে আমার মনে একটু 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 করে, আর এদিকে স্বামীর বিজনেস,
সব কিছুই দেখতে হচ্ছে। কিসের ব্যবসা ছিল না? আমাদের গার্মেন্টসের ব্যবসা, গার্মেন্টস, টেলারিং মেটেরিয়ালস এইসব, তো সেই সামলাচ্ছি। এদিকে আবার বাচ্চা, একা একা বাচ্চা কি করে মানুষ করব। শ্বশুরবাড়ির লোকজন ছিল না? শ্বশুরবাড়ির লোকজন বলতে আমার শাশুড়ি মা তখন মারা গেছেন, দেওররা সব আলাদা, আমি একা। আমার বাপের বাড়ির লোকরা আসে দেখে। সেই অবস্থা থেকে রচনা আমি কিভাবে উঠেছি আমি নিজে জানি না গো, আমি জানি না আমি কিভাবে উঠলাম। ছেলে কত বড় এখন? ছেলে ওই যে এসেছে, এই যে ছেলে, ওই যে। কি নাম? কৌস্তব সাহা, কোন স্কুলে পড়ো? অ্যাডাবাস ওয়ার্ল্ড স্কুল, কোন ক্লাস? 3। ভালো করে পড়াশোনা করবে কিন্তু, আর মায়ের সব কথা শুনবে কিন্তু, মাকে একদম কষ্ট দেবে না, ওকে? ওকে। তপতিদি, এত বড় একটা সিদ্ধান্ত যে স্বামী চলে যাওয়ার পরেও আপনি বাচ্চাটার কথা ভাবলেন, মানে অ্যাটলিস্ট আজকে ও কৌস্তব আছে বলে আপনার তো একটা নিজের বাঁচার একটা সাহারা আছে এবং আপনার নিজের একটু বাঁচার মামাম একটা বলে স্বপ্ন। ডাকে, এটা যে আমার কত শান্তি রচনা তুমি জানো না। তো স্বামী চলে গেছে কত বছর হলো? ওই তোর বয়স 9 বছর। তো এই 9টা বছর ছেলেকে নিয়ে একাই লড়াই করে যাচ্ছেন? একাই লড়াই করে যাচ্ছি, এর মধ্যে কত কিছু করেছি। দেওরদের, 2 দেওরকে বাড়ি করে দিয়েছি। আমার কাছে আমার ননদের ছেলে থাকে, আমার দিদির ছেলে থাকে, তাদেরও আমি একটু দেখাশোনা করি। এছাড়া আমি এনজিও চালাই। তো এইভাবেই আমার চলছে যুদ্ধ, এইভাবে জীবনযাপন করা, এই লড়াই। তার মধ্যে দিয়ে সবাইকে দেখছি, কেউ আমার কাছে এসে ফিরে যায় না। হ্যাটস অফ টু ইউ তপতিদি, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। এত জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরেও যে আপনি মাথা তুলে দাঁড়িয়ে আছেন এবং এত বড় একটা লাইফের ডিসিশন নিয়েছেন এবং একা লড়াই করে যাচ্ছেন। তোমার কাছ থেকে তো অনেক ইন্সপায়ার পাই, কারণ ডেইলি তুমি যা বলো, সত্যি এতে কত মেয়েদের উপকার হচ্ছে বলে বোঝানো যাবে না। তুমি এখানে বসে তুমি বুঝতে পারছো না, আমরা বুঝতে পারছি। আমি সবসময় মনে করি যে আপনারা কিন্তু ইন্সপিরেশন আমার এই শোয়ের, কারণ আপনাদের কথা শুনে বাকি দিদিরা এত ইন্সপিরেশন পাই। দেখুন আজকে আপনার এই গল্পটা, যে এত লক্ষ লক্ষ মানুষ শুনলো আপনার এই কথাটা, যে কত জীবনে কষ্ট পাওয়ার পরেও একজন মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, এত সুন্দর দেখতে লাগতে পারে এবং এত হাসি মুখে সে তার জীবনের গল্পটা বলতে পারে। এটাই তো শিক্ষণীয়। আমি কি শেখাচ্ছি দিদি? আপনারা সবাই শেখাচ্ছেন আমাদের দিদিদেরকে। না, তুমি অনেক করছো, তুমি যা করছো। আপনারা সবাই আমার পাশে আছেন দিদি, তাই জন্যই করতে পারছি। ভালো থাকবেন দিদি, ছেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। সেইটাই একটু আশীর্বাদ করো যাতে ছেলেকে মানুষ করতে পারে। একদম। আর আপনার কেউ নেই না, আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আমি আপনার পাশে আছি। আপনার যখন মনে হবে আপনি আমার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। তাহলে তোমার সঙ্গে খেলা আসছে। দেখো এখানে 4টে র্যাক রয়েছে, প্রত্যেকটা র্যাকের মধ্যে 2 সাইডে আপেল রাখা রয়েছে, ব্যালেন্স করে ওটাকে বার করতে হবে। দেখো 2টো স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডে আস্তে করে ব্যালেন্স করে র্যাকটাকে বার করতে হবে। আপেল যদি পড়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না। ওখানে দেখো একটা খালি স্ট্যান্ড রয়েছে, তার মধ্যে আস্তে করে র্যাকটাকে গিয়ে রাখতে হবে। 2 মিনিটের মধ্যে খেলাটাকে শেষ করতে হবে। সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। তা না হলে যে কটা র্যাক রাখতে পারবে সেই অনুযায়ী পয়েন্ট, ইচ র্যাক 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন তপতিদি। আরেকটা আরেকটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পরেরটা পরেরটা। যা, ওকে আসো।
মধ্যে দিয়ে একটা র্যাক রাখতে পেরেছেন, তাই জন্য 5 পয়েন্টস। তপশ্রী, জীবনে দুটো ইনিংসের গল্প বলবে বলেছো। আমার প্রথম জীবনটা বাচ্চা অবস্থায় সুখকর ছিল না। তার কারণ হচ্ছে আমি হওয়ার পর বাবা মা খুব সুখে শান্তিতেই জীবন কাটছিল, কিন্তু সেই সুখটা ছিল 4 বছরে। কারণ আমার যখন 4 বছর বয়স তখন জানতে পারি বাবা কোনো একটা খারাপ চক্রে জড়িয়ে পড়েছে, যার দরুন অর্থ, সোনাদানা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই শেষ হতে থাকে। এমন পরিস্থিতি আসে যে পাওনাদাররা বাড়িতে আসতে শুরু করে। সেই মুহূর্তে বাবার আমাকে দুধ কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো আমার দিদা আসেন, দিদা আমাকে আর মাকে নিয়ে যান। তো আমার বড় হওয়া পুরোটাই মামার বাড়িতে। দিদারা কোনোদিন আমাকে অভাব বুঝতে দেয়নি, কিন্তু বাবার অভাবটা কোথাও যেন আমায় কুড়ে কুড়ে খেত। তো আস্তে আস্তে যখন ম্যাচুরিটি গ্রো করলো, আমি ভাবলাম যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে বাবার কাছে এই প্রশ্নটা করবো যে আমি তোমার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হলাম। কিন্তু সেই সুযোগটাও আমি পাইনি, কারণ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার 1 বছর আগেই আমার বাবার ডেথ হয়। আমার মা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং মায়ের মনের জোরের জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। তো তারপরে কলেজে পড়তে আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। তো ও আমার লোকাল গার্জিয়ান হিসেবে আমার পাশে এখনো পর্যন্ত আছে। তারপরে আমাদের ক্যাম্পাসিংয়ে আমরা চাকরি পাই দুজনেই। তারপরে আমাদের বিয়ে হয়। দুবারই সম্মতি ছিল প্রথম থেকেই, তাই জন্য কোনো অসুবিধে হয়নি। আর আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। তারা আমাকে খুব সাথ দেয় এবং আমার শাশুড়ি মা তো আমার বন্ধুর মতো, মানে কোনো কথা পেটে থাকলে তার সাথে শেয়ার না করলে আমি শান্তি পাই না, এবং তিনিও আমার সাথে সব কথা শেয়ার করেন। এখন সুখে শান্তিতেই কাটছে। বাবার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ফ্ল্যাট হয়েছে। বাবার যেহেতু রক্তের টান, মাটির টানটা ভিতরে কোথাও রয়ে গেছে, তো আমি চেয়েছি ওখানে আমি কিছুদিন বসবাস করবো, তাই আমরা ফ্ল্যাট নিয়েছি। তো এই ফ্ল্যাটেতে আমি আর আমার হাজব্যান্ড এখন থাকি। আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে আছেন, আমার মা দিদা আছেন মামার বাড়িতে। তো দুটো দিক সামলে, নিজের ঘর সামলে এখন ভালোভাবে সুখে গৃহকোণ সামলাচ্ছি এক কথায়। আর বাড়িতে সবচেয়ে মজার কথা হলো এখন বাড়িতে সিকিউরিটি গার্ডও আমি, মেম্বারও আমি, কারণ আমার বরের নাইট শিফট থাকে। তো ও থাকে না বাড়িতে, আমি একাই পুরোটা সামলাই। আর সকালবেলা সব কাজ, সে ব্যাংকের কাজ বলুন বা ঘরের বাজার দোকান, দুই বাড়িরই সব আমাকেই করতে হয়, কারণ ও টাইম। একসময় তো চাকরি করতে। হ্যাঁ, চাকরি করতাম, কিন্তু বিয়ের পরে আমার মা দিদাকে দেখাশোনা করতে বা ওর সাথে, ওর নাইট শিফট আমার ডে শিফট, কমিউনিকেশনে খুব প্রবলেম হতো। তো সেই কারণে আমি ভাবলাম যে না, কিছুদিন মন দিয়ে সংসারটাই করি, তাই জন্য সংসারটাই বেছে নিলাম। তো এখন ওইভাবেই চলছে আমার 3টে সংসার নিয়ে, 3 বাড়ির লোককে নিয়ে, সবাইকে নিয়ে। তাদেরকে দেখাও এটা বিশাল বড় কাজ, সেটা তো তুমি পালন করছো। আর আমি খুব মিশুকে আর রান্না করতে ভীষণ ভালোবাসি। তো আমার মা ছোটবেলা থেকে বলতো যে যদি বড়েরা রেগে যায় না, ভালো মন্দ খাবার বানাতে হয়, খাবার বানালে তাদের মন জয় করা যায়। তো তাই জন্য ও যদি কখনো রেগে যায় তখন আমি চাই ভালো মন্দ খাবার বানাই। তো ও খেতেও এমনি খুব ভালোবাসে আমার হাজবেন্ড। তো ওই নিয়ে ভালো করে শান্তিতে দিন কাটছে। ভেরি গুড। শাশুড়ি মা কোথায়? ওই যে শাশুড়ি মা এসেছে। নমস্কার। নমস্কার। তপশ্রী যখন চাকরি করতো, চাকরি ছেড়ে দিল হঠাৎ করে সংসার করবে বলে, তখন আপনারা বাধা দেননি? আজকালকার দিনে কোনো মেয়েরা তো চাকরি পট করে ছেড়ে দেয় না রে ভাই। না, ছেড়ে দেয় না, কিন্তু আমার ছেলের কথা চিন্তা করে, ওর নিজের বাড়ির লোকের কথা চিন্তা করে চাকরিটা ছাড়লো আর কি করে সংসার দেখার জন্যে। কেমন বৌমা? খুব ভালো বৌমা। আমি ওর নাম রেখেছি একটা মিষ্টু বলে ডাকি ওকে। খুব মিশুকে, রান্না বান্নাও ভালো, সব দিকে এক্সপার্ট। ভেরি গুড, খুব ভালো। তপশ্রী খুব ভালো থেকো, এইভাবেই সুন্দর সকলের মন জয় করে জীবন চালিয়ে যাও। তুমি আশীর্বাদ করো যেন ভালোভাবেই আমার বাকি জীবনটা। একদম, থ্যাংক ইউ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunface Marie Life, Vivel Body Wash, cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances. এরপর খেলতে আসেন তপশ্রী।
শুভশ্রী 3টে র্যাক রাখতে পেরেছে, তাই 15 পয়েন্ট। রূপাদি, ছোট্ট একটা মুদিখানা দোকানকে বড় করে তুললেন কিভাবে? দিদি, ছোটোবেলা থেকেই আমি খুব কষ্ট করেছি। যখন মাধ্যমিক দিলাম অল্প বয়সে, বাবা অভাবে অভাব ছিল, আমার আত্মীয় স্বজনরা সবাই মিলে বলল মেয়ে বড় হয়ে গেছে, তখন সবাই মিলে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার বাপের বাড়ি ত্রিপুরায়, শ্বশুরবাড়িও ত্রিপুরায়। স্বামী কলকাতায় থাকতো, তখন ভাড়া থাকতো। ভাড়া থাকার পরে একটা জমি কিনবে কথাবার্তা হচ্ছিল। 15 দিন পরে আমাকে নিয়ে চলে আসছে ভাড়া বাড়িতে। এবার ভাড়া বাড়িতে ছিলাম, থেকে তারপর আস্তে আস্তে কথাবার্তা করে জায়গাটা কেনা হলো। কেনার পরে ভাড়া বাড়িতে মানে আর ভালো লাগছে না থাকতে। তখন আমার বাবা কিছু বিয়েতে আমাকে গয়না দিয়েছিল, কিছু টাকা দিয়েছিল। সেসব টাকা দিয়ে আমার গয়না কিছু বিক্রি করে আমি বললাম যে জায়গাটা কিনেছো, তাহলে একটা কিছু ছোট্ট করে একটা দরমার ঘর করো। দরমার ঘর করে চলে যাব, ছোট্ট একটা গুমটি মতন করে দরমার ঘরে চলে এসেছি। আসার পরে আমার এক মেয়ে হয়। যখন ঝড় বৃষ্টি আসতো, মেয়েকে নিয়ে চোখের নিচে বসে থাকতাম। আমার স্বামী এখানে উত্তরপাড়া প্ল্যাটফর্মে লটারি টিকিট বিক্রি করতো। তারপরে আমি বললাম তাহলে অল্প অল্প করে ইট কিনে আস্তে জমাও, জমি অল্প অল্প করে একটা ঘর করো, টালির ঘরেই করো। তারপরে আস্তে আস্তে করে 100-200 করে ইট কিনে, বালি কিনে একটু করে একটা একতলা ঘর করলাম। তারপরে আমার স্বামীর খুব ইচ্ছে যে আমরা ছোটোবেলায় কষ্ট করেছি, পড়াশোনার অভাবের জ্বালায় করতে পারিনি। আমার মেয়ে হয়েছে, আমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াবো, ভালোভাবে মানুষ করব। মেয়েদের কোনোদিন কষ্ট দিত না বাবা। তারপরে বড় মেয়ে যখন 5 বছর বয়স, তখন আমার আবার মেয়ে হলো, 2 মেয়ে। তা আমার মানে স্বামীর কোনো রাগ ছিল না যে মেয়ের কোলে মেয়ে হলো, কোনো রাগ ছিল না। আমার স্বামী খুব খুশি ছিল যে আমার মেয়ের কোলে মেয়ে হয়েছে। তো 2 মেয়েকে ভালো স্কুলে ভর্তি করালো, ভালো স্কুলে পড়াশোনা করাতে লাগলাম। যখন ছোটো মেয়ের 5-6 বছর বয়স, তখন থেকে আমার স্বামীর সুগার ধরা পড়লো। আস্তে আস্তে শরীর কমজোরি হতে লাগলো। দেখছি স্বামীর ব্যবসাও এখন দিনকে দিন আস্তে আস্তে যেতে পারছে না ঠিক মতন। যখন শরীর অসুস্থ থাকে, একদিন যায় যে 2 দিন যেতে পারছে না। সংসারে 2 মেয়ের পিছনে আমার প্রচুর খরচা পড়ে যাচ্ছে। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি এই সংসার থেকেই বাঁচিয়ে আমি একটা রেকারিংয়ের ছোট্ট একটা বই করেছিলাম। 30,000 টাকা হয়েছিল, উঠেছিল। তখন আমি কি করলাম, আমার স্বামীকে বললাম যে দেখো এইভাবে করলে আমি কি করব, মেয়েদের কি করে চালাবো, বা তোমার ওষুধের খরচা আমি কি করে চালাবো, বা সংসারে বা কি খাবো। তো আমি একটা ব্যবস্থা করি। বলে কি করবে? আমি বাড়ির মধ্যে রাস্তার সামনে পিছনে ঘর করেছি। আমি কি সামনে তাহলে আমি একটা ছোট্ট গুমটি করি, চানাচুর বিস্কুট টিস্কুট এসব বিক্রি করব। এই সিঁদুর ধূপকাঠি ফুপকাঠি টুকটাক নিয়ে আমি বসি বাড়ির মধ্যেই। আমার স্বামীর অমত ছিল না আমার বউ দোকানদারি করবে। তারপরে অনেক ঝামেলা করে আমি দোকানটা করেছি। আমাদের ওখানে একজন বড় সেলসম্যান ছিল, পাইকারি মাল দিত। উনিও খুব ভালো, উনিও আমাকে সাহস দিতে লাগলো। সেলসম্যানটা আমাকে সবাই খুব সাহায্য করলো, যে সবাই অনেকে আমাকে বোনের মতন দেখতো। কষ্ট করে দোকানটা আস্তে আস্তে একটু বড় করলাম। এই দোকান থেকে আমি ওনার সমস্ত মানে ওষুধের খরচা, আমার 2 মেয়ের পুরো সংসার, তার মানে পুরো রূপা তুমি সংসার, আমার 2 মেয়ের মানে পড়াশোনা চালিয়ে আমি 2 মেয়ে। দোকান কটার সময় শুরু করো? সকাল 6টায় খুলি, বেলা 1:30টায় বন্ধ করি। তো রাত্রিবেলা কটা অবধি খোলা থাকে দোকান? এই 11, 10:30, 11টা অবধি খোলা থাকে। এখন দোকানে কি কি পাওয়া যায়? এখন মানে দিদি আপনাদের আশীর্বাদে, 5 জনের আশীর্বাদে আমার দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। দোকানটা কি এখন একটু বড় হয়েছে? এই দোকানটা একটু বড় করেছি। দোকানটা করার পর আমার স্বামী দিনে দিনে আরও অসুস্থ হয়ে গেল। আর দোকানদারি করতে যেতে পারতো না, বলতো আমার সবসময় মাথা ঘুরে। 1-2বার রাস্তায় গিয়ে 2-3বার সাইকেল থেকে মাথা ঘুরে পড়েও গেছে। সেই থেকে আমি আর বেরোতে দিতাম না, বাড়িতেই থাকতো। একদিন মেয়েরা বিয়ে বাড়ি গেছিলো, খালি ঘরের মধ্যে ছিল, হঠাৎ সুগার ফল্ট করেছে। ফল্ট করার পর আমি দোকানে ছিলাম, মেয়েরা বিয়ে বাড়ি থেকে এলো, এসে দেখলাম এই অবস্থা। তখন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলাম, ভর্তি করালাম। সারা রাত্রি ছিলাম, সকাল 7টার সময় উনি মারা গেলেন। মারা যাওয়ার পর থেকে আমার মেয়েরা আমাকে খুব হেল্প করে। আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে এখন গ্র্যাজুয়েশন এবছর ফিলোসফিতে অনার্স নিয়ে কমপ্লিট করলো। আর ছোটো মেয়ে এবারে উচ্চ মাধ্যমিক দেবে। ওদেরকে মোটামুটি যতটা পারছি, কম্পিউটার, আঁকা, যেটুখানি আমার ক্ষমতা আমি ওদেরকে এটুখানি করাচ্ছি। অনেক কষ্ট করে ওদের জন্য আমি সমস্ত কিছু শখ আহ্লাদ সব আমি বিসর্জন দিয়ে দিয়েছি। কিন্তু আমি ওদেরকে চাই ভালোভাবে মানুষ করতে। ওরাও আমাকে অনেক হেল্প করে দিদি। মেয়েরা দেখবে তোমার পাশে সবসময় থাকবে, কারণ মেয়েরা তোমায় দেখেছে তুমি এত কষ্ট করে মেয়েদের বড় করেছো। আজ তোমার যখন সময় দরকার হবে তখন নিশ্চয়ই মেয়েদের পাশে পাবে, এবং মেয়েদের তুমি সেই শিক্ষা দিয়েছো। খুব ভালো করে এই দোকান চালাও এবং মেয়েদের আরো ভালো করে বড় করো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfish Marine Life, Vivel Body Wash, cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances.
এসো রূপা। স্টার্ট। চলো লাস্ট ওয়ান। চলে এসো, ভেরি গুড। রূপা 4টে রাখি রাখতে পেরেছে 2 মিনিটের মধ্যে, তাই 20 পয়েন্ট। পুলিশকে তো কখনো এরকম ভয় পেয়ে মুখ কাচুমাচু করে দাঁড়াতে দেখিনি। পুলিশও তো সবসময় দাপটের সঙ্গে থাকে, তোমার এরকম অবস্থা কেন? একটু নার্ভাস লাগছে। পুলিশও নার্ভাস হয়? পুলিশে তো মানুষ, তারপর আবার রচনা দিদির সামনে এসেছি। আমি কি তাহলে দারোগা? না, তুমি সবার ইন্সপিরেশন। কতদিন হলো এই প্রফেশনে? 6 বছর হলো। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পুলিশ হবে? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পুলিশ হওয়ার, সমাজের জন্য কিছু করব। তো তার জন্য তো প্রচুর ট্রেনিং এর দরকার হয়, তোমরা সব করেছো? হ্যাঁ, ট্রেনিং তো টাফ করেছি। ট্রেনিং তোমাদের? হ্যাঁ, ট্রেনিং খুব টাফ, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করেছি। আমরা 3 বোন, ছোট্ট একটা সুন্দর একটা সংসার। বাবা চাষ করে, একটা ছোট্ট প্রাইভেট জব করতো, মাইনে খুব সামান্যই। তবুও আমরা দেখেছি ছোটবেলাতে যখন বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কখনো বাবা না করেনি। কিন্তু যখন একটু আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম যে বাবার কাছে ওটা একটু কষ্ট সাপেক্ষ হয়ে যাচ্ছে। আর আরও একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা 3 বোন, আমাদের আত্মীয় স্বজন, পাড়ার লোক বাবাকে অনেক কথা বলে যে 3টে মেয়ে কি করে বিয়ে দিবি, কি করে পড়াশোনা করবি, কি করে মানুষ করবি। এই কথাটা আমাকে খুব খুব করে বিঁধেছে। তো আমি এটা সবসময় ভাবতাম যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য কী আছে। একটা ছেলে যেটা পারে আমি কেন সেটা পারবো না। আমি বাবার সঙ্গে মাঠে গেছি, যে ছেলেরা তো মাঠে যায়, আমি মেয়ে হয়ে কেন মাঠে যেতে পারবো না, মাঠের কাজ করতে পারবো না। আমাদের ধান চাষ হতো, বাবার সঙ্গে হাত লাগিয়ে মাঠের কাজ করেছি, ধান বাড়ি তুলে আনা, ধান ঝাড়া সব করেছি। তারপরে আর একটু বড় হচ্ছে যখন, তখন বুঝলাম যে বাবা না টিউশন ফিসটা দিতে পারছে না, দিতে একটু কষ্ট হচ্ছে। তখন কি করলাম, নিজে টিউশন পড়ানো শুরু করলাম। আমার নিজের টিউশন ফিস নিজেই দিতাম। দেখলাম বাবা একটু খুশি হলো আমার উপরে। তারপরে কি করলাম, দেখলাম যে না, এটাতে সম্ভব না, এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে আমি আমার সংসারের দায়িত্বটা নিতে পারবো না। তখন আস্তে 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 আমি আমার ট্রেনিংটা শুরু করলাম। আমি বুঝলাম যে পুলিশ হতে গেলে অনেকটা কসরত করতে হবে। তো আমি মাঠে যেতাম, প্রথমে 5টায় মাঠে যেতাম। লোকজন দেখতো, দেখে বাবাকে বলতো, মাকে বলতো, তোর মেয়ে মাঠে যায় দৌড়াতে, কি করবে তোর মেয়ে মাঠে দৌড়াতে গিয়ে? মা একটু মনক্ষুণ্ণ হতো, কিন্তু আমার বাবা বলতো হাল ছাড়িস না। তো আমি কি করলাম, টাইমটাকে একটু আগিয়ে দিলাম, 5টার জায়গায় 4টেতে মাঠে গেলাম। তাহলে মাকে বললাম আর তো কেউ দেখতে পাবে না, আমি আমার কাজটা করে যাই। মা খুব খুশি হলো। আমার নিজের ট্রেনিংটা আমি নিজেই আগে করে নিয়েছি, যার জন্য আমার ট্রেনিং পিরিয়ডে আমার অতটা কষ্ট হয়নি। তারপরে পুলিশে জয়েন করলে, কিভাবে হলো সেটা? প্রথমে র্যালি হলো, র্যালিটা হয়েছিল আমাদের রেস কোর্সে, মার্চ মাস। তখন আমি মাঠে এসে দেখলাম, র্যালিতে এসে দেখলাম সবাই শু পরেছে, মাঠে দৌড়ানোর জন্য প্রপার ড্রেস পরেছে। আমার একটু খারাপ লাগলো যে আমি তো কই পরিনি। তো বাবা বললো না তুই পারবি। তো আমি ওই গরম রোদ্দুরে, গরম বালিতে আমি খালি পায়ে দৌড়েছি। দৌড়ে ফিরে এসে দেখি আমার পায়ের নিচে ফোসকা পড়ে গেছে। তবু আমি থেমে যাইনি দিদি,
আমার বাবার ইন্সপিরেশনে আমি চলেছি। মেয়ে হয়েও পরিবারের পাশে দাঁড়ানো যায়। মেয়ে হয়ে দাঁড়ানো যায়, কিন্তু লোকের ধ্যান ধারণাটা আমি ভাঙতে চেয়েছিলাম যে একটা ছেলে যেটা পারে একটা মেয়ে কেন পারে না। আর সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। হ্যাঁ, একদম। বাবা মা খুশি এখন? বাবা মা খুশি। তো যারা তোমাকে মাঠে প্রথম দৌড়তে থেকে মা বাবাকে এসে বিভিন্ন রকম কথা বলতো, আজ তারা কি বলছে? তারা তো এখন আর কিছু বলে না, এখন আর কিছু বলার নেই, মুখ বন্ধ হয়ে গেছে। তাদের বলার আর কারণ মুখই তুমি নেই। প্রমাণ করে দিয়েছো না, তুমি যে পথটা বেছে নিয়েছিলে সেটাই ঠিক, সবাইকে তুমি দেখিয়ে দিয়েছো। একদম দিদি, ভালো থেকো সোনা। ধন্যবাদ দিদি। Stop. সুমনা একটা র্যাক রাখতে পেরেছে, তাই 5 points। তোমরা সবাই বাইরে বেরো, কাজ করো, বাইরে এত আমাদের পলিউশন, তার থেকে আমাদের স্কিনের ক্ষতি হয়, এবং সেই ক্ষেত্রে যদি আমরা সাবান ইউজ করি তাহলে স্কিন আমাদের আরও রুক্ষ হয়ে যায়। কিন্তু যদি তোমরা ভিভেল বডি ওয়াশ, গ্লিসারিন অ্যান্ড হানি ইউজ করো তাহলে স্কিন থাকবে নরম এবং সুন্দর, কারণ এর মধ্যে লিকুইড গ্লিসারিন এবং মধুর কম্বিনেশন আছে। ভিভেল বডি ওয়াশ হচ্ছে সাবানের থেকেও কোমল। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রূপাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে তপশ্রী 15 পয়েন্টস, থার্ড পজিশনে দুজন তপতিদি এবং সুমনা দুজনেই 5 পয়েন্টস। রূপার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। তপশ্রীর পছন্দ 7-in-1 সোফা, তপতির পছন্দ ইন্ডাকশন ওভেন, সুমনা পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। আজকের আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী, এসো আমার সঙ্গে এসো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে এটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। তপশ্রী, ना ना करते प्यार है मैं कर गई 5 পয়েন্ট, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে
বয়সের উল্লেখ আছে, তাদের মধ্যে তফাৎ কত? বলো সুমনা। 3 বছর। একদম 5 পয়েন্ট। সুমনা যাও, পছন্দ করে নাও। সুমনার পছন্দ বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে এই সুন্দর শাড়ি। এবার 3 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাস। কেন ভরেছে জলে। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। दिल मेरा है रुस्की गंज रहे ना खुशकी जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी दिल मेरा है रुस्की गंज रहे ना खुशकी जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी सुन 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 अरे बेटा सुन इस चंपे में बड़े बड़े गुण लाख दुखों की एक दवा है क्यों ना आजमाए काहे घबराए काहे घबराए काहे घबराए काहे घबराए। গানের কথায় রান্নার কোন উপকরণের নাম আছে? বলো তপশ্রী। তেল। दिल मेरा है 5 পয়েন্ট। गंज रहे ना সঙ্গে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। একটা জামাইকে দেখতে পাচ্ছি জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছে, এমন কোনো গান যেখানে জামাই শব্দটা আছে। বলো তপশ্রী। কোনো নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। একদম 5 পয়েন্ট। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার তপশ্রী 20 পয়েন্ট। তপশ্রী এসো। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার তপশ্রীর জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট শো বলো তপশ্রী। মাছ বিক্রেতা। একদম 5 পয়েন্ট। সেকেন্ড টপিক কি দেখাচ্ছে দেখো। তপশ্রী। কাকতারুয়া। 5 পয়েন্টস। থার্ড টপিক কি দেখাচ্ছে দেখো।
তপশ্রী। দড়ি টানাটানি খেলা। 5 points. Fourth topic. বলো তপশ্রী। ম্যাজিশিয়ান, জাদুকর দেখান। ওকে 5 points. শেষ টপিক, 5 নম্বর টপিক। কি দেখাচ্ছে দেখো, কোন জিনিস? বলো তপশ্রী। কলসি দেখালেন উনি। একদম 5 points. থ্যাংক ইউ সৌরভ। থ্যাংক ইউ। এই রাউন্ডে হাই স্কোরার তপশ্রী। এসো তপশ্রী, 25 points. সানফিশ ম্যারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার তপশ্রী। ওকে, সালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট তপশ্রী। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস লেক মার্কেট। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সানফিশ ম্যারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। 3টে শব্দ, গণিত, পায়রা, আনাজ। পরপর 3টি শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো শোনা। গয়না। বোঝাও। গণিতের গ, পায়রার 29 আর আনাজের দন্ত নয় আঁকা। 20 points. সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রাইস কুকার। বাঁ দিকে একটা শব্দ আছে, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ নিয়ে বাঁ দিকে শব্দের পরে বসাবে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সুমনা। চাল চিত্র, চাল কুমড়ো, চাল চলন। 20 points. সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রাইস কুকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পদবিতেও যাকে পাই আঙুলে তার স্থান, নিয়ম মাফিক সরকারকে আপনি দিয়ে যান। কি বিষয়ে ধাঁধা? এবার বলো সুমনা। কর, পদবিতে কর, আঙুলের স্থান কর, নিয়মমাফিক সরকারকে কর দেওয়া হয়। 20 points. সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। সুমনা স্কোর এখন 70, তপস্বী স্কোর এখন 60। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। একই শব্দ পরপর এলে এগিয়ে যাওয়া যেভাবে পেলে, ওপর নিচে ক্লু। ভাত ডালের সঙ্গে চাই, তৃপ্তি করে খেয়ে যায়। এবার বলো তপদিদি। তরতর করে এগিয়ে যাওয়া, রাইট। আর তরকারি। 20 points.
সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ 8 তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে তপশ্রী এবং সুমনা। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বয়কার দেওয়া, দয়াকার দেওয়া। এবার বলো তপশ্রী। ধবধবে সাদা। তপশ্রী বলছে ধবধবে সাদা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। একদম 30 পয়েন্টস, সঙ্গে এয়ার কুলার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 তপশ্রী চক্রবর্তী উইথ 90 পয়েন্টস। তপশ্রী, এটা আপনার, এটা রূপার, এটা সুমনার। উইনারের ট্রফি তপস্বীর, দিদি নাম্বার 1-এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1-এর স্যাশ। মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন।